5 মাস আগে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে কি কারণে? ভোট দিয়েছে একটা ম্যান্ডেট প্রদানের জন্য। সেই ম্যান্ডেটটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় যেভাবে বাংলাদেশটাকে গড়ে তুলতে চেয়েছেন সেটার প্রতি জনগণের আস্থা। শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী ইশতেহারে খুব সুনির্দিষ্টভাবে কিছু প্ল্যানিংয়ের কথা বলেছেন। এটি ওনার নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন বক্তব্যে বিবৃতিতে উঠে এসেছে এবং আজকে আমরা যে মিটিং করছি সেটা কিন্তু তারই একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। আপনারা অনেকে হয়তো শুনেছেন বাই না, উনি বলছেন বেশ কয়েক জায়গায় যে সেই 2011 সাল থেকে কিন্তু উনি এই পরিকল্পনাগুলো করে আসছেন। অর্থাৎ আজকে যে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, এটা গত প্রায় 15 বছর ধরে ওনার নেওয়া পরিকল্পনা, যেটা বাংলাদেশে আসার পর উনি বলেছিলেন যে হি হ্যাজ এ প্ল্যান, সেটার বহিঃপ্রকাশ। দীর্ঘ এই পথযাত্রায় আমরা দেখেছি উনি শিক্ষা কার্যক্রমে সবসময় একটা কথা বলে এসেছেন যে উনি চান শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় খুব ক্লোজলি কাজ করবে। সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হবে, শুধুমাত্র সেন্ট্রাল বা ঢাকাতে না, একদম তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামে, ইউনিয়ন থেকে ইউনিয়ন, উপজেলা থেকে উপজেলা, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, তারপর জাতীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হবে। এটা ওনার একটা মূল ভিশন। আমরা যদি নির্বাচনের আগে পথযাত্রা দেখি, এই 15 বছর ধরে ওনার সাথে ডিফারেন্ট মানুষ কিন্তু এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছে। আমি খুব সৌভাগ্যবান, কারণ এর প্রত্যেকটাতে আমার ইনভলভ হওয়ার সুযোগ ছিল। শিক্ষা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রায় 20 জনের উপর একটা এক্সপার্ট টিম ছিল, যারা 5ই আগস্টের পর পরবর্তীত পরিস্থিতিতে প্রায় 1.5 বছর ওনার সাথে খুব ক্লোজলি কাজ করেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। আজকে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রোগ্রামের কথা দেখছি, মাল্টিমিডিয়া ক্লাসরুমের কথা বলছি, শিক্ষকদের বেনিফিট বাড়ানোর কথা, থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করা, টিবেটের ক্ষেত্রে নতুন যে 4টা সাবজেক্টের কথা আমরা বলছি, এর প্রত্যেকটাতেই কিন্তু এক্সপার্ট টিম খুব ক্লোজলি কাজ করেছেন। আজকে আমি এখানে নাহরিন আপাকে দেখছি, লার্নিং উইথ হ্যাপিনেস যে কোর্সটা, এই শব্দটা কিন্তু ওনার দেওয়া। দীর্ঘদিন ধরে ওনার কাজ করেছেন। এখানে শামীম ভাই আছেন, হাফিজ ভাই আছেন, ওনারাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এগুলো নিয়ে কাজ করেছেন, বারবার মিটিং করেছেন। এখন আমাদের এখানে টিমটা আরও বিস্তৃত হয়েছে, প্রায় 400-র উপর এক্সপার্ট কাজ করছেন এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন জিন্না ভাই আছেন, হাফিজ ভাই আছেন, শামীম ভাই আছেন, নুরুল আলম ভাই আছেন, এখানে আজিজ ভাই আছেন। ওনারা কিন্তু গত প্রায় 5 মাস ধরেই, অর্থাৎ নির্বাচিত সরকার দায়িত্ব পালনের পর থেকেই এগুলো নিয়ে ধারাবাহিক প্রক্রিয়াতে একটা কনসালটেশন এবং এক্সপার্টদেরকে ইন্টিগ্রেট করছেন। তার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চান, ওনার সেই রূপকল্প যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং বাস্তবায়ন করবার জন্য যেই শিক্ষকদের সেটার জন্য সত্যিকার অর্থে অন দ্য গ্রাউন্ড এক্সপার্টিস রয়েছে, দীর্ঘদিন ধরে যারা এই ফিল্ডে কাজ করছেন, তাদের সেই মেধা এবং তাদের সেই সক্রিয়তা বা সৃজনশীলতাকে রাষ্ট্রীয় পর্যায়ে কাজে লাগানো। যার কারণে কিন্তু আরডিএতে ওনারা গিয়ে বেশ কয়েকটা সেশন করেছেন। আপনারা প্রায় 400-র উপর এক্সপার্ট রয়েছেন যারা ডিফারেন্ট প্রসিজার এখানে ইনভলভ হয়েছেন। সুতরাং এখানে একদিকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিনের কর্মপরিকল্পনা রয়েছে, এটার পেছনে অনেকগুলো মানুষ কাজ করেছেন, এগুলোকে আমরা একটা ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন লেভেল এখন যেতে চাচ্ছি, বেসড অন দ্য পিপলস ম্যান্ডেট। কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, তার অন্যতম মূল ভিত্তি হচ্ছে ইশতেহারের উপর তাদের আস্থা ছিল এবং ইশতেহারের ক্ষেত্রে শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। তার প্রতিফলন বাজেটে আমরা দেখতে পাচ্ছি। এবার যে প্রথম বাজেট হলো নির্বাচিত সরকার আসার পর, সেখানে কিন্তু জিডিপি 2%, আমাদের বাজেটের সবচেয়ে বড় পার্সেন্টেজ শিক্ষার পেছনে দেওয়া হয়েছে এবং শিক্ষার এই বাজেটের কিছু ফিলোসফিক্যাল জিনিস রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা জিনিস খুব ক্লিয়ারলি বহু বছর ধরে বলে আসছেন। উনি বলছেন যে উনি বিনিয়োগ করতে চান ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে না, শিক্ষক এবং শিক্ষার্থীর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার যেমন প্রয়োজন, কাঠামোগত সংস্কার যেমন প্রয়োজন, কারিকুলামের সংস্কার তার সাথে অনেক বেশি প্রয়োজন। এক্ষেত্রে একটা কথা ক্লিয়ার করা মনে হয় দরকার। অনেকেই বলেন যে আমরা নতুন কারিকুলাম করছি। না, আমরা নতুন কারিকুলাম করছি না, আমরা এক্সিস্টিং কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, অর্থাৎ অনেক সুবিস্তৃত পরিমার্জন করছি। দেয়ার ইজ এ ডিফারেন্স। আমরা সুবিস্তৃত পরিমার্জন করছি। এই পরিমার্জনের অংশ হিসেবে নতুন 4টা সাবজেক্ট অ্যাড করছি, যে 4টা সাবজেক্টের ভিতর 2টা ক্লাস 4 থেকে অর্থাৎ প্রাইমারি লেভেলে এবং 2টা ক্লাস 6 থেকে অর্থাৎ মাধ্যমিক লেভেলে। এই যে 4টা কোর্স বা সাবজেক্ট আমরা অ্যাড করছি, ধারাবাহিকভাবে ক্লাস 4 থেকে যেটা শুরু হবে, অর্থাৎ আগামী বছরে 4 থেকে শুরু হবে, তারপর 5, 6, 7, 8 উপরের দিকে উঠতে থাকবে। যেটা আগামী বছর ক্লাস 6 থেকে শুরু হবে, তার পরের বছর সেটা 7, 8 উঠতে থাকবে। প্রাথমিকভাবে আমরা ক্লাস 4-এ 2টো সাবজেক্ট এবং 6-এ 2টো সাবজেক্ট করার মূল উদ্দেশ্য, আমরা দায়িত্ব নেওয়ার পরে যে সময়টুকু পেয়েছি সেটা অত্যন্ত সংক্ষিপ্ত। 3 মাস বা 4 মাসের ভিতরে একটা বই জিরো থেকে তৈরি করা, কারিকুলাম ডেভেলপমেন্ট করা, সেটা ভ্যালিডেশন করা, দিস ইজ নিয়ার ইম্পসিবল।
যার কারণে আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র 4টা বই 2টো ক্লাসে ভাগ করে পড়ছি। এটা কি আমাদের পরিকল্পনা? অ্যাকচুয়ালি এটা আমাদের পরিকল্পনা না, যারা সাবজেক্টে লিড করছেন ওনাদেরও না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা। উনি দীর্ঘদিন ধরে বলছেন যে উনি শিক্ষা ব্যবস্থাটাকে সমন্বিত ফর্ম দেওয়ার জন্য প্রাথমিকে এবং মাধ্যমিকে 2টা ধারাতেই প্যারালালি কাজ করতে চাচ্ছেন। সো আমরা কি করছি, প্রাথমিকের ক্ষেত্রে গিয়ে সংস্কৃতি এবং ক্রীড়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিনের ভিশন, যে শিক্ষা ব্যবস্থার সাথে ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয় ওতপ্রোতভাবে কাজ করবেন। উনি অনেক সময় বলেছেন, এখানে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন, যে উনি চান শিল্পকলা একাডেমিতে সারা বছর ধরে কম্পিটিশন হবে। উনি চান যে জেলার যেসব স্টেডিয়াম আছে সেখানে সারা বছর ধরে কম্পিটিশন হবে। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিন্তু নির্বাচনের আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খুব ক্লোজলি এগুলো নিয়ে কাজ করেছেন। এবং আমাদের যে ক্লাস 4 থেকে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস হবে, কোন সাবজেক্টগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু আমিনুল ভাই বেশ কয়েকবার ওপেনলি আমার সাথেও মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছেন। এবং আমি প্রায় একটা কথা বলি যে বাংলাদেশের সমস্ত একমাত্র মন্ত্রণালয় সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় আমাদের ফিডব্যাকগুলো কীভাবে করব, বিশেষভাবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমাদের কারিকুলাম কীভাবে তৈরি করব, এগুলো নিয়ে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা নির্বাচনী ইশতেহারের একদম ডে 1 থেকে খুব ক্লোজলি কাজ করেছি। আজকে আমাদের কারিগরি শিক্ষার যে ভিশনটা এসছে, এটা মাননীয় শিক্ষামন্ত্রী প্রণীত ভিশন। সুতরাং আজকে আমরা যে মিটিংটা করছি তার পেছনে যেমন গত 5 মাস ধরে কাজগুলো রয়েছে, তার আগে বহু বছরের বহু দশকের মাননীয় প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা এবং রূপকল্পের বহিঃপ্রকাশ হয়েছে। তো প্রাথমিকভাবে আমরা আজকে যে 4টা সাবজেক্ট নিয়ে কথা বলছি সেই নামগুলোও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া। যেমন আমরা প্রথমে প্রপোজ করেছিলাম সংস্কৃতি, মাননীয় প্রধানমন্ত্রী সেটার নামটা চেঞ্জ করে বললেন বাংলাদেশের সংস্কৃতি। আমরা বলেছিলাম কারিগরি শিক্ষা, তিনি বললেন কারিগরি শিক্ষাকে ওন করতে হবে, যার কারণে তিনি নাম দিয়েছেন আমার কারিগরি শিক্ষা। সংস্কৃতির ক্ষেত্রে আমার একটা প্রস্তাবনা হচ্ছে নতুন কুড়ি, বাংলাদেশের বিএনপির সাথে খুব গভীরভাবে জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক কর্মের কারণে একটা অধ্যায় হিসেবে নতুন কুড়ি নামটা মনে থাকলে এটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে। খেলাধুলার ক্ষেত্রে অনেক দিন ধরে আমিনুল ভাই কাজ করছেন, আমার ধারণা এটা খুব ক্লিয়ারলি উঠে এসেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ক্রীড়াকে একটা পেশা হিসাবে দেখতে চান, যেন ক্রীড়াকেও মানসিক অ্যাসপারেশনটা থাকে যে এর মাধ্যমে জীবন জীবিকা এবং সম্মানে নির্বাহ হবে। সুতরাং ক্রীড়া কেন একটা পেশা, এই জিনিসটার উপর একটা সাবজেক্ট হওয়া মনে হয়, একটা অধ্যায় হওয়া মনে হয় প্রয়োজন। লার্নিং উইথ হ্যাপিনেস, এটা একাধারে বেশ কয়েকটা বিষয়, একই সাথে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ফিলোসফি। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে সমন্বিতভাবে শিক্ষক শিক্ষার্থীদের ভিতরে আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে পারি, যেখানে ভয়ের সম্পর্ক থাকবে না, ভালোবাসার সম্পর্ক থাকবে। আমরা যে প্যাডাগজিক্যাল ইমপ্লিমেন্টেশনের কথা বলছি সেটা রিফ্লেকশন থাকবে। লার্নিং উইথ হ্যাপিনেস এবং এই কারণে একটা ব্যাকগ্রাউন্ডের শুরুতে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থাকা উচিত। আমাদের শিক্ষা ব্যবস্থার ইথোসটা কি, কারণ লার্নিং উইথ হ্যাপিনেস একটা সাবজেক্ট যেমন সত্যি, একই সাথে আমরা চাই গণিত হোক, বাংলা হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, প্রত্যেকটা জায়গায় লার্নিং উইথ হ্যাপিনেসের এই ফিলোসফিক্যাল এক্সিকিউশন যেন থাকে, রিফ্লেকশন যেন থাকে। সুতরাং লার্নিং উইথ হ্যাপিনেস বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝছি, আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সাথে একটা সন্নিবেশটা কি, এটা নিয়ে মনে হয় একটা সাবজেক্ট থাকলে, একটা অধ্যায় থাকলে আমাদের জন্য ভালো হবে। সুতরাং লার্নিং উইথ হ্যাপিনেস যেমন টিচারদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, শিক্ষার্থীদের কারিকুলামের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক তেমনিভাবে এই সাবজেক্টের বাইরে গিয়ে অন্যান্য সাবজেক্টেও এর একটা প্রতিফলন থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে অনেক বিস্তৃতভাবে কথা বলেছেন। কয়েকটা বিষয় মানে এখানে আসলে ভালো, যেহেতু আমরা ওনার ভিশন নিয়ে কাজ করছি। উনি বলেছেন লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে উনি টিম স্কিলস দেখতে চান, একসাথে কাজ কিভাবে করব, ইন্টারপার্সোনাল স্কিলসের বহিঃপ্রকাশ কিভাবে করবে, নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, এই ওয়ার্ডগুলো উনি যেভাবে চান সেভাবে যদি আমরা আনতে পারি, ক্লাস 6-এর বাচ্চারা যেভাবে বুঝবে, তাহলে মনে হয় সেটা আরও ভালো হয়। লার্নিং উইথ হ্যাপিনেস একদিকে যেমন আমরা বলছি আনন্দময় শিক্ষা বাংলায় বা আনন্দময় শিখন, একই সাথে আমার মনে হয় টিচারদেরকে ট্রেনিং করার জন্য যে টিজি নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। তবে এই বইটার ক্ষেত্রে অন্তত পক্ষে ক্রীড়া এবং সংস্কৃতির 2টা বইয়ের সাথে তাল মিলিয়ে অনেক বেশি আমি বলবো ডিফারেন্ট হওয়া উচিত ট্র্যাডিশনাল বইয়ের যা আমরা দেখি তার তুলনায়। যেমন আমরা সবসময় দেখি টেক্সট বেস থাকে, হেভি টেক্সট, হয়তো জিনিসটা ইন্টারেস্টিং দেখায় না। অ্যাটলিস্ট লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যারা এক্সপার্ট রয়েছেন, যে অনেক বেশি ভিজুয়ালস দেখতে চাই, ছবি দেখতে চাই, টেবিল দেখতে চাই, ডায়াগ্রাম দেখতে চাই, যে কারণে ছাত্রছাত্রীরা সেখানে ইন্টারেস্টেড ফিল করে বইটা পড়বার জন্য। সুতরাং লার্নিং উইথ হ্যাপিনেসের ক্ষেত্রে আমার মনে হয় আর একটু কাজ করার সুযোগ রয়েছে। খুব এক্সপান্ডেড একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থাকতে হবে, এবং এর পাশাপাশি আমরা এর মাধ্যমে কী অর্জন করতে চাই, শিক্ষা ব্যবস্থার ফিলোসফিক্যাল এক্সিকিউশন বা রিলেভেন্স কতটুকু আছে, এগুলো নিয়ে আর একটু অ্যাড যদি করা যায় তাহলে ভালো হবে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে সেম, কারিগরি শিক্ষা তো আমাদের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আছে, কিন্তু মূল প্রবলেম হচ্ছে একটা টাবু বা স্টিগমা রয়েছে যে কারিগরি শিক্ষা সবার জন্য না। এক্ষেত্রেও যদি একটা ব্যাকগ্রাউন্ড এডিশনাল চ্যাপ্টার থাকে, যেই চ্যাপ্টারতে কারিগরি শিক্ষা দৈনন্দিন জীবনে প্রয়োগ কী
এবং কেন কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন মানুষ তার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে, সেটা দিলে বেটার হয়। কারিগরি শিক্ষার মূল পার্টটা হচ্ছে মোটিভেশন তৈরি করা। বর্তমানে যেটা হয় যে ভালো ফ্যামিলি অনেকে কারিগরি শিক্ষা আসতে চায় না। আমাদের মূল ফিলোসফি বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায় থেকে ঢাকার সেরা স্কুল পর্যন্ত প্রত্যেকটা স্কুলে কারিগরি শিক্ষার একটা ল্যাব আমরা ম্যান্ডেটরি করব। সায়েন্সের ক্লাসে ফার্স্ট বজে তারও কিছুটা হলো কারিগরি শিক্ষা নিতে হবে। সুতরাং এই মোটিভেশনের পার্টটা আনতে হবে, কী কারণে কারিগরি শিক্ষা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে কিছুটা হলো গ্রহণ করতে হবে। ওভারঅল যে কাজটুকু হয়েছে খুবই স্বল্প সময়ের ভেতরে, কারণ আমরা শুধুমাত্র এই 4টা বই নিয়ে যে আছি তা না, এর পাশাপাশি আমরা জানি ফ্যাসিবাদের সময় বিভিন্ন বইয়ে অজস্র ভুল ছিল। আমি আমাদের যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের সাথে বেশ কয়েকবার বসেছি। তো বসার পরে যেটা দেখলাম, জিন্না ভাই, হাফিজ ভাই, শামীম ভাই, নুরুল আলম ভাই এত দিস্তার পর দিস্তা কাগজ ভুল বের করেছেন বিভিন্ন বইয়ের। সুতরাং ওটা তো একটা চলমান প্রক্রিয়া। ইতিহাসের অনেক বিকৃতি ছিল, আমরা বলছি ইতিহাসের নির্মোহ বহিঃপ্রকাশ যেন থাকে। আমাদের ইতিহাসকে আমাদের মতন করে সাজানোর দরকার নেই। নির্বাচিত সরকার, জনগণের সরকার, এবং ইতিহাসের প্রতিটি পালাবদলে কিন্তু বিএনপি সঠিক অবস্থানে ছিল, জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা চাই ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে যেটা সত্য সেটা উঠে আসবে, সেটারও প্যারালাল কাজ চলেছে।